আমি চাই মমতা ব্যানার্জি দাঁড়াক আমার বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় চাই। এতটুকু শুধু কথা বলি, আম গাছে যখন নতুন মুকুল আসে না, আম ভর্তি থাকে মুকুলে, কিন্তু আম সব মুকুলে হয় না। মুসলমানদেরকে উঠতে বসতে হিন্দু সমাজের মানুষের কাছে, অমুসলিম সমাজের মানুষের কাছে ভিলেন বানাচ্ছে এই তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জি দল, তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি শিক্ষিত মুসলমানদেরকে রেকগনাইজ করে না। কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে মুসলমানদেরকে? বোম বাঁধার জায়গাতে ব্যবহার করা, কথা হচ্ছে হিংসাতে ব্যবহার করা, কথা হচ্ছে জেলে থাকাতে। মানে যত ধরনের অন্যায় কাজে মুসলমানদেরকে বেশি ঠেলে দেওয়া হচ্ছে। ফুরফুরা শরীফে এসেছি। নওসাদ দীর্ঘদিন ধরে বিধায়ক হিসাবে কাজ করছেন, একসঙ্গে আমিও সাংবাদিকতা করার সুবাদে নওসাদের সঙ্গে বিভিন্ন রকম সম্পর্ক, খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু। তো দুপুরের মধ্যাহ্নভোজ সেরে ফুরফুরা শরীফে একটু সাক্ষাৎকার পর্ব সেরে নেবো নওসাদের সঙ্গে। আমার সঙ্গে সরাসরি নওসাদ সিদ্দিকী রয়েছেন। আমি প্রথমেই একটা বিষয় আমার মনে পড়ছে, আজ থেকে 2 বছর আগে যখন 42 দিন জেল কেটে আপনি ফিরলেন, আপনি আমাকে বলেছিলেন যে 1500 বছরের ইতিহাসে কেউ নেই এই পরিবারে যে জেল কেটেছে, আপনি প্রথম। মানে কি অবস্থা! হ্যাঁ, আমাদের ফুরফুরা শরীফে আমরা যে পরিবার থেকে বিলং করি, সুদীর্ঘ বছরের ইতিহাস আছে। ইতিহাসে বাস্তবতা যে জেল খেটেছে এ ধরনের ইতিহাস নেই, রেকর্ড নাই। মমতা ব্যানার্জি সেই রেকর্ডটা করিয়ে দিয়েছে। মানে এই যে ঘটনাটা, এইটা তারপর আমি মমতা ব্যানার্জিকে আমি ধন্যবাদ জানাবো ওই জন্যই যে উনি যদি আমাকে জেল না খাটাতেন তাহলে হয়তো আমার রাজনৈতিক যতটুকু পরিপক্কতা এসেছে হয়তো একটা অধ্যায় অসম্পূর্ণ থেকে যেত। কারণ আমি জেলে যাওয়ার পরে পুলিশ কাস্টাডি, জেল কাস্টাডি, কোর্ট, বিচার ব্যবস্থা, জেলের মধ্যে কিভাবে খাবার দেয়, খাবার খায়, জেলে যারা বন্দী আছেন তাদের লাইফ স্টাইল কি, জেলের মধ্যে কি কি হয় না হয়, জেলের মধ্যে কি মোবাইল কারা ইউজ করতে পারে কি পারে না, চাইলে কি কি হয়, অনেক কিছু জানতে পেরেছি। এটা আমার হয়তো অসম্পূর্ণ থেকে যেত। তাই হয়তো আমার জীবনের 42টা দিন খুব কষ্টের সাথে আমি পার করেছি। সত্যি খুব কষ্টের সাথে পার করেছি। এটা ভালো দিন ছিল না, কিন্তু আমার বিশাল অভিজ্ঞতা হয়েছে। আমি এই জন্য মমতা ব্যানার্জিকে আমি ধন্যবাদ জানাবো। এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে ধর্ণা মঞ্চ করছেন না এই মুহূর্তে, সেখানে দাঁড়িয়ে বলছেন একটা বিশেষ কমিউনিটির লোক যদি এক জায়গায় হয়ে যায় তাহলে কপালে দুঃখ আছে। মানে আমরা বুঝতে পারলাম মুসলমান সম্প্রদায়ের দিকেই কার্যত তিনি একটা, না আমি বলছি এটা মমতা ব্যানার্জি কি বলতে চাইছেন, এটা কি ইঙ্গিত করতে চাইছেন? যে আপনারা মারবেন, এইভাবে মানুষ উত্তেজিত করেছে আর কি? মুসলমানদের শুধু মারামারি হানানি করতে করাতে চাইছেন নাকি মমতা ব্যানার্জি? যাই মানে আমি ইতিপূর্বে বলেছি, আজকেও বলছি, মমতা ব্যানার্জি দল, তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি শিক্ষিত মুসলমানদেরকে রেকগনাইজ করে না। যারা শিক্ষায় কম তাদেরকে দেখবেন, যারা মারামারি করে তাদেরকে উচ্চ জায়গায় যায়। শওকত মোল্লা, মমতা ব্যানার্জি যাকে বলেছেন তুই বোম্বা দিস, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে বলছে নটোরিয়াস ক্রিমিনাল, তাকে দেখবেন একটার পর একটা বড় বড় পদ দিচ্ছে, বড় বড় জায়গায় বসানোর চেষ্টা করছে। এবং শেষে কি দেখছি, আলিয়া ইউনিভার্সিটির সর্বোচ্চ পদ কোর্টে, আলিয়া কোর্ট, সেখানে নটোরিয়াস ক্রিমিনালের মতো লোককে বসাচ্ছে। শিক্ষিত মুসলমান তৃণমূলের মধ্যে ছিল না, প্রাক্তন আইপিএস আছে, আইএস তার দলে এখন নাম লিখাচ্ছেন, প্রাক্তন যদিও। বিসিএস অফিসাররা দল ছেড়ে চলে আসছে, দল নাম লেখাচ্ছে। প্রফেসর আছেন, ডক্টর আছেন, টিচার আছেন, তাদেরকে আলিয়ার ওই পদে বসাতে পারতো তো। কাকে বসাচ্ছে? নটোরিয়াস ক্রিমিনালকে। শিক্ষায় কম তাকে বসাচ্ছে। যার প্রাইমারি স্কুল চালানোর অভিজ্ঞতা নাই তাকে দিয়েছে ইউনিভার্সিটির সর্বোচ্চ পদে। মানে বুঝতে পারছেন, শিক্ষিত মুসলমানকে রেকগনাইজ করতে চায় না। আর তার পরিবার তার মুসলমানদেরকে উঠতে বসতে হিন্দু সমাজের মানুষের কাছে, অমুসলিম সমাজের মানুষের কাছে ভিলেন বানাচ্ছে এই তৃণমূল কংগ্রেস। ও কথা বলার কারণ কি? মুসলমানরা আইনের ব্যাপারে বুঝিয়ে দেবে, আইনের মাধ্যমে বুঝিয়ে নেবে। আজকে আপনার মনে পড়েছে না, ওয়াকআপটা যখন বিজেপি কেড়ে নিচ্ছিল আইন করে, তখন মমতা ব্যানার্জি কি বলছিল যে দিল্লির বিষয়ে দিল্লিকে আন্দোলন করুন। এখন উনি কলকাতায় কেন ধর্নায় বসেছে? এশিয়ার সদর দপ্তর কোথায়? দিল্লিতে। দিল্লিতে গিয়ে প্রতিবাদ করুক না, দিল্লি গিয়ে ধর্নায় বসুক না, তার পরিবর্তে এখানে নাটক করছে। আচ্ছা, এই মুসলিমদেরকে মানে বারবার ব্যবহার করা, আপনি মানে আমি বলতে খুব বাধ্য হচ্ছি, একবার দুধেল গাই, কেউ অনেকে আপনাদের কটাক্ষ করে এখন তেজপাতাও বলছেন। সরাসরি আপনার বড় ভাইজান তিনিও মুসলমানদের তেজপাতা হিসাবে ব্যবহার করছে, এই শব্দটাও তিনিও প্রয়োগ করেছেন। আজকের দিনে দাঁড়িয়ে বলা হচ্ছে যে একটা কমিউনিটি এক জায়গায় হয়ে গেলে বিপদ আছে, মানে মারবে মুসলমান মরবেও মুসলমান, এরকম একটা জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে। তো এই কথায় কথায় মুসলমানদের এইভাবে ব্যবহার করার একটা প্রবণতা, এইটা
আপনারা এত দেরিতে, মানে এ রাজ্যের মুসলমানরা এত দেরিতে রিয়েলাইজ করছে কেন? এই রাজ্যে মুসলমানরা বুঝে গিয়েছে। কি করে বুঝেছে? ভোট বুঝে গিয়েছে এদের অল্টারনেটিভ অপশন স্ট্রং পাচ্ছে না বলে জোড়াতালি দিয়ে চলছে। কেন আপনারাও রয়েছেন? হ্যাঁ, আমরা শুধু বলে না, আরো দল আছে, তাদেরকে সেই জন্য একত্রিত করার চেষ্টা করছে। সাপ হয়ে ধ্বংসে ওজা হয়ে যাচ্ছে। মুসলিম তোষণ করছে। মুসলিম তোষণের নামে মুসলমানদেরকে শোষণ করা হচ্ছে। শুধুমাত্র ভোট আসলে মুসলমানদের প্রতি প্রেম প্রীতি শাসকের বৃদ্ধি পায়, ভোট মিটে যাওয়ার পরে এদেরকে পাত্তা দেয় না। দ্বিতীয় হচ্ছে মুসলমানদেরকে যে কিভাবে ব্যবহার করা হচ্ছে, কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে মুসলমানদেরকে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে না, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মুসলমানদেরকে ব্যবহার করা হচ্ছে না, সরকারি কর্মচারী পদ যেগুলো আছে মুসলমানদের ব্যবহার করা হচ্ছে না। ব্যবহার করা কোথায় হচ্ছে? বোম বাঁধার জায়গাতে। ব্যবহার করা কোথা হচ্ছে? হিংসাতে। ব্যবহার করা কোথা হচ্ছে? জেলে থাকাতে। মানে যত ধরনের অন্যায় কাজে মুসলমানদেরকে বেশি ঠেলে দেওয়া হচ্ছে। আর প্রতিষ্ঠিত হওয়ার কাজগুলোতে মুসলমানদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদেরকে সেখানে দিতে দিচ্ছে না কে? শাসক দল। যেমন রাজ্যসভা যদি ক্যান্ডিডেট লিস্টটা দেখি, হ্যাঁ দেখেন, একটা মুসলমান একটা মুসলমান আপনি পাবেন রাজ্যসভার লিস্টে থেকে। এই যে লাস্ট করা হয়েছে কেন? উনি বলেছেন, আমি বলিনি, যে 30% নাকি মুসলিম আছে। 30% নাকি মুসলিম আছে উনি বলেছেন। 30% মুসলমান থাকে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির ভাষায়, কথাতে উনি বিধানসভার মধ্যে কথা বলেছেন, আমার কানে এখনো বাসছে কথাটি। তাহলে 30% হয় 4টে, মানে একটার প্লাস দিতে হবে, একটার বেশি 1.20 হচ্ছে যদি 4টে হয়। আমি একটা মুসলিম যাইনি কেন? শুধু তাই নয়, দলিত পশ্চিমবাংলায় কত পার্সেন্টেজ আছে? হেভি অংশের আছে। একটা দলিত গিয়েছে, আদিবাসী দিয়েছে। অর্থাৎ পিছিয়ে বর্গের মানুষকে রাজ্যসভায় যেতে দেবে না। কোথায়? যে মেনকা গুরুস্বামী যিনি আছেন, তার পিতা একজন প্রতিষ্ঠিত বিজেপি নেতা, মানে যে সিস্টেমেটিক তৈরি কমিটিতে, এবং তিনি একজন RSS এর কন্যা। তাহলে মুসলিমদের ভোট নিল, হেভি অংশের ভোট নেওয়ার পরে মুসলমানদের ভোট নেওয়ার পরে MLA তৈরি হলো। এই MLA-দের ভোটাভুটিতে MP হয়, সহজ ভাষায় যেটা বলছে, সাধারণ মানুষ যেটা বলছে। একদম। তো সেই MLA তৈরি করলো মুসলমানরা, আর সেই MLA-রা ভোট দিয়ে RSS এর লোককে পাঠাচ্ছে। মুসলমানরা বিজেপির বিরুদ্ধে RSS এর বিরুদ্ধে ভোট দিলে তৃণমূলকে জিতালো, আবার সেই তৃণমূল RSS-কে রাজ্যসভায় পাঠাচ্ছে। মানে এই যে যোগ সাযোগ, আমি বারবার বলি না বিজেমূল, এটা পশ্চিমবাংলার মুসলমানরা যত দ্রুত বুঝতে পারবে, যত পিছিয়ে বর্গের মানুষরা যত দ্রুত বুঝতে পারে, বাংলার কল্যাণ তত দ্রুত হবে। আমি এখানেই বলবো, আপনি আদিবাসীদের প্রসঙ্গ তুললেন, দ্রৌপদী মুর্মুর সঙ্গে ব্যবহার আমরা দেখলাম। দ্রৌপদী মুর্মু নিজে এখানে এই রাজ্যে এসে, ভাবুন দেশের রাষ্ট্রপতি, তিনি এসে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এমন করছে আমি জানি না। ঠিক আছে, একই সঙ্গে দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে ভোট দিয়েছিল তৃণমূল কংগ্রেস বিধানসভাতে আপনারই এই টার্মের সময়তে। ফলে এই আদিবাসীদের প্রতি তৃণমূল সদয় নয়, এটা আপনারা বলছেন। দ্রৌপদী মুর্মুর ওপর যে চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে তৃণমূলের, বা তৃণমূলের এক নেতারও কয়েকদিন আগে পাওয়া গিয়েছিল, তাতে কি এটা স্পষ্ট যে আদিবাসীদের প্রতি? না, আমি এখানে একটা কথা বলবো। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আদিবাসী কমিউনিটি থেকে বিলং করেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সেই জন্য যখন তিনি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হয়েছিলেন, আমি ভোটাভুটিতে অংশগ্রহণ করিনি, কিন্তু হওয়ার পরে আমি ওনাকে শুভেচ্ছা জানিয়েছিলাম। এবং 2014 সালে ভার্জিনিয়াস জাজা কমিটির যে সুপারিশগুলো আছে সেগুলো বাস্তবায়নের কথাও আমি বলেছিলাম, শুধু শুভেচ্ছা জানাইনি। আমার প্রশ্ন হচ্ছে, আপনি যদি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে সাইটে রাখেন, আদিবাসীদের কথা যদি আমি আসি, পশ্চিমবাংলার যদি আপনি ফান্ড দেখেন লাস্ট 3 বছরের, আদিবাসীদের জন্য যে টাকা বরাদ্দ হয়েছে তার 30% অনেক সময় খরচ করেনি। মাইনরিটিদের জন্য যে টাকা বরাদ্দ হয় তার 50% 40% খরচ করেন এরা। তাহলে আদিবাসীদের প্রেম কোথায়? আদিবাসীদের নাম কাওয়াজতে ওই আদিবাসীদের একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে একটু নৃত্য পরিবেশন করে দিলে আদিবাসীদের উন্নয়ন হয় না। ঠিক একইভাবে আর রাষ্ট্রপতি প্রসঙ্গে যেটা বলছেন, প্রোটোকলের মধ্যে থেকে আমরা যুক্তরাষ্ট্র পরিকাঠামোতে বিলং করছি, প্রোটোকল আমাদের মেনটেন করতেই হবে। প্রোটোকল আমাদের মেনটেন করতেই হবে, ওতে আমার কোনো বিরোধিতা নেই। আমার দেশে যখন আমাদের রাজ্যে যখন সেন্ট্রালের কোনো মিনিস্টার আছে, যে প্রোটোকলে রিসিভ করতে হয়, যুক্তরাষ্ট্র
রাজনৈতিক প্রচার নয়, যদি সরকারি কাজে আসে একদম যে সরকারি প্রোটোকলে মন্ত্রীকে করতে হয়, আমলাকে করতে হয়। আমাদের রাজ্য সরকারের একদম। প্রোটোকল, আমি একবারের জন্য দেখেন তার বিরোধিতা করেছি, না। আমি করিনি, করবো না, এটা প্রোটোকল। প্রোটোকল একদম। যদি কোনো ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে গিয়ে আমাদের রাষ্ট্রপতিকে রিসিভ করতে হয়, যে প্রোটোকলে থাকে সেটা করতে হবে। আমাদের মত পার্থক্য হাজারো থাকতে পারে, কিন্তু এন্ড অফ দ্য ডে সি ইজ আওয়ার প্রাইম প্রেসিডেন্ট, এটা ভাবতে হবে। কিন্তু এটা যদি ভুলে যায়, এটা আমাদের যুক্তরাষ্ট্র পরিকাঠামোর খর্ব হচ্ছে। একই কথা কিন্তু বিজেপি এটাকে নিয়ে হই করছে। আমি বিজেপিকেও বলতে চাই, আমরা এই ধরনের ভিডিও ফুটেজও দেখা গিয়েছে যে লালকৃষ্ণ আডবাণীজিকে উনি বিশেষ পদ্মশ্রী সম্ভবত পদ্ম পুরস্কার তুলে দিচ্ছিলেন। সেই সময় উনি চেয়ারে বসেছিলেন, তার পাশে প্রধানমন্ত্রীও বসেছিলেন চেয়ারে। এবার লালকৃষ্ণ আডবাণীজির শরীরের অসুস্থতার কারণে বসেছিলেন কি আমি বলতে পারবো না, কিন্তু প্রধানমন্ত্রী বসেছিল এটা আমরা দেখেছি, উনি অসুস্থ নয়। সেই ক্ষেত্রে কিন্তু যখন ফটো সেশন হচ্ছিল, আমাদের রাষ্ট্রপতি মহাশয়া দাঁড়িয়ে আছেন, এটা আমাদেরকে খুবই অপমানজনক লেগেছিল। এগুলো কিন্তু ভাববার বিষয়। এই আপনি এই দুটো ঘটনাকে তুল্যমূল্য বিচার করলেন, কিন্তু অনেকেই বলছেন আপনারা নাকি বিজেপির বি টিম। এখন কে কি বলছে, এটা তৃণমূল বলছে। আমরা বিজেপির কঠোর সমালোচক, তৃণমূলেরও কঠোর সমালোচক, অন্যের বিরুদ্ধে কথা বলবো। কলকাতায় মনুমেন্টের মাঠ থেকে, শহীদ মিনারের মাঠ থেকে দাঁড়িয়ে আমি একটা কথা বলেছিলাম, বিজেপি আরএসএস এর আমি আদর্শগত বিরোধী, তৃণমূলের রাজনৈতিকগত বিরোধী। এরপরও আমাকে বিজেপির বি টিম এই জন্যই বলতে হয়, মুসলিম সমাজে সহজেই বিজেপির ভীতি দেখানো যায়। নওশাদ সিদ্দিকী যেভাবে মুসলমান, হিন্দু, দলিতের হয়ে কথা বলছে, মুসলিম সমাজের আগে এগিয়ে আসছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সাথে সাথে অন্যান্য সমাজের মানুষ কিন্তু আমার দিকে নজর রাখছে যে ছেলেটি কি করছে। ফলে এই একটা ফ্যান ফলোয়ার্স একটা বিশাল তৈরি হচ্ছে, আইএসএফ আগামী ভবিষ্যৎ হতে পারে। সেই জন্য তাহলে শুরুতেই বিনষ্ট করার একটা প্রক্রিয়া হচ্ছে কি, একে বিজেপির বি টিম বলে দাও। তাহলে যেহেতু মানুষ এগিয়ে যেতে যাচ্ছে না, ধাক্কাকে ফিরে আসবে। বিজেপির বি টিম যদি আইএসএফ হয়, তাহলে এ টিমটাকে বিজেপির, এটা আমি দর্শক বন্ধুদের বলবো এ করতে। কি বলে আপনারাই ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। আমি একটা বিষয়, আপনার খুদে বন্ধু তখন থেকে এখানে নতুন অতিথি আমাদের, কি নাম, কি নাম এখনো দেওয়া হয়নি, হ্যাঁ। তবে বেল্ট পরালে মাথা গরম হয়ে যায় এর। বেল পড়ালে মাথা গরম হয়ে যায়। হ্যাঁ, বেল্ট পরালে মাথা গরম হয়ে যায়, দেখেছেন তো? সবসময় ছটফটে। হ্যাঁ, চটফটে মানে হ্যাঁ। তোমার বাড়িতে আছে তো? আমার দাদা? বাড়িতে নেই, আমার ভিডিও জার্নালিস্ট সিদ্ধার্থর বাড়িতে। এ বেল্ট পরালে মাথার গরম হয়ে যায়। পলিটিক্যাল হাওয়া কেমন? মানুষ প্রস্তুত নিয়েছে বিজেপি তৃণমূলকে হারাবার জন্য। বিজেপি জমলাবাজি করে যেভাবে সাম্প্রদায়িকতাকে মেন ইস্যু বানিয়ে দিয়েছে, সম্প্রীতি ঐক্যকে যেভাবে বিনষ্ট করছে, মানুষ বিজেপিকে নিতে পারছে না। আর তৃণমূল ফ্যাসিস্ট কায়দায় সরকার চালাচ্ছে, বলার স্বাধীনতা নেই। আপনি সাংবাদিক, আপনার দু চারটে খবর যদি তৃণমূলের বিরুদ্ধে সুযোগ পেলে আপনাকে পিটিয়ে দেবে, দেখে নেবেন। এফআইআর হয়েছে? হয়ে গেছে, বাহ, 3-4টে এফআইআর হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন, হয়ে গেছে। মানে আপনি, আপনার বাক স্বাধীনতা নাই, ফ্রিডম অফ স্পিচ খতম। তবে ফ্রিডম অফ স্পিচের নামে নোংরামির বিরুদ্ধে আমি কিন্তু, সেটা আপনি বারবারই জানেন আমি, হ্যাঁ। কিন্তু যে আর্টিকেল যে আমাকে অধিকার দিয়ে সেটাকে আমি এক্সারসাইজ শিখতে করতে পারছেন। এই যে চলছে, তৃণমূলের দুর্নীতি, অন্যায়, অনাচারের বিরুদ্ধে মানুষ প্রস্তুত আছে। এইটা যাতে না ধরতে পারে, ইস্যু যাতে না এটা হয়, এটা নন ইস্যু। আর নন ইস্যুকে ইস্যু করতে চাইছে কোনটা? এসআইআর। আমি মনে করছি বিজেপি তৃণমূল মিলে এসআইআর কে সামনে রাখছে, ইলেকশনকে পার করবে 2026-এর। একদল বলবে ওই অ্যাডজুডিকেশনের নামে গল্প শোনাবে, বার করে দেবো, এ করবো, বাদ দিয়ে দেবো, ডিলিট করে দেবো, আমাকে ভোটটা দাও। আর একদল বলবে আমি সব রেখে দেবো, ভোটটা আমাকে দাও। এক দলের মধ্যে বিজেপি আর তৃণমূল। তবে একটু কথা আমি বলি, কারো আশীর্বাদে অবৈধ ভোটার বৈধ হবে না, কারো অভিশাপে বৈধ ভোটারও কিন্তু অবৈধ হবে না। এটা এসআইআর আমি বলছি, কারণ আর্টিকেল 326 আমার ভারতীয় আমাকে এই রাইটটা দিয়েছে, আমি 18 বছরের ঊর্ধ্বে আমার ভোটাধিকারের নাম উঠবে। এই আমি সেই জায়গা থেকে বলছি, তাহলে কারো দয়াতে আমি চলবো না, আমি আমার সংবিধানকে সামনে রেখে চলবো। এই নির্বাচনে দেখবেন প্রধান ইস্যু হবে, মিলিয়ে নেবেন। এখন তো নোটিফিকেশন হয়নি, আমি এটা 2 মাস আগে থেকে বলে আসছি যে এই নির্বাচনের প্রধান ইস্যু হতে চলেছে এসআইআর। আপনি যত সময় মিলিয়ে দেখে নেবেন। মানে অনেকেই বলছেন, মানে ইভেন আপনাদের যে শরিক দল বাম, তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না ফাইনাল তালিকা বেরোচ্ছে নির্বাচন হওয়া যাবে না। এইটাকে কিভাবে দেখছেন? আচ্ছা, এটা একটা মানুষের দাবি তো, এটা তো ভোটারদের দাবি।
অ্যাডজুডিকেশনে যারা, আমার নাম নেই অ্যাডজুডিকেশনে, যারা অ্যাডজুডিকেশনের বাইরে আছে তাদেরও দাবি, আর যারা ভিতরে আছে তাদেরও দাবি। নাম উঠে গেছে? আমার ফাইনালিস্টের নাম এসেছে, বাহ। কিন্তু আমার লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ডাক পড়েছিল, কিন্তু সেটা নয়। আমি বলছি 100 বার তো এটা আমাদের দাবি, এটা ফার্স্ট দাবি পশ্চিমবাংলা আমরা করেছি, অন্য কেউ করেনি। যেদিনকে 28শে ফেব্রুয়ারি আমার দাবি যে আগে এই সমস্যা সমাধান হবে, পরে নির্বাচন হবে, আগে সমাধান পরে নির্বাচন, এটা আমরা লাগাতার করে যাচ্ছি। এখন তৃণমূল কংগ্রেসের কাছে আমার একটা প্রশ্ন দিচ্ছে যাচ্ছে, সেটা হচ্ছে প্রশ্ন এটাই যে সত্যিকারের অর্থে ওনারা যদি ভোটারের পাশে থাকে, একটা মমতা ব্যানার্জি বলুক আগে সমাধান পরে নির্বাচন। তৃণমূল কংগ্রেস যদি সত্যিকারের অর্থে মনে করেন যে এই সমস্যার সমাধান করতে হবে, ভোটারদেরকে নিশ্চিত, মানে যতক্ষণ অ্যাডজুডিকেশন নিষ্পত্তি হচ্ছে ভোট চাইবো না বলুক, তাহলে নিজেদের গতি বাঁচানোর লড়াই থাকবে না ভোটারদেরকে বাঁচানোর লড়াই থাকবে, দুধকে দুধ পানিকে পানি হবে। আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি তৃণমূলকে, ও গদির জন্য মানুষের ধর্নায় বসেছে, যদি মানুষের জন্য ধর্নায় বসে তাহলে ওখানে একটা বড় আকারে লিখে দেওয়া হোক আগে সমাধান পরে নির্বাচন। লোক আছে, লোক আছে, সে তো ভাড়া খাটে, ভাড়া যেখানে ভাড়া 100 দিনে রোজ দিতে হয়, সরি কি বলে, একটা রোজ দিতে হয়, বিরিয়ানির প্যাকেট দিতে হয়, তেল খরচ দিতে হয়, তাহলে মিটিং মিছিলে লোক হয়। আপনার কি মিটিংয়ে আরো বেশি লোক হয়? আমরা বিনা খরচে বিরিয়ানির প্যাকেট, গাড়ির তেল এইসব না দিয়ে যদি আমাদের এত লোক হয়ে যায়, যদি আমরা দিই কী হবে, যদি দেবো না, দেওয়ার প্রশ্ন আসছে না। আপনার রাজনৈতিক বন্ধু শওকত মোল্লা, তিনি নাকি ভাঙড়ে দাঁড়াবেন আপনার এগেনস্ট? না, আমার রাজনৈতিক বন্ধু না, রাজনৈতিক শত্রু, ব্যক্তিগত শত্রু না, রাজনৈতিক শত্রু শওকত মোল্লা সাহেব। মানে আমি একটু কটাক্ষ আমি বুঝতে পেরেছি, আমি আপনি কটাক্ষ করতেন ঠিক কথা, আমি তো আমার বন্ধুকে এটা বলে দেওয়ার কেটে ছড়াবে সমস্যা সেটাই। ছোট ছোট ভিডিও কাটিং করে একটু অল্প দিল, 30 সেকেন্ড 10 সেকেন্ড কি বলছি আগে পরে না দিয়ে ছেড়ে দিলাম, বিধানসভার ভিতরে হাসছিলেন, বিভ্রান্ত হয়ে যাবে। যাক, যেটা বলছিলাম আপনাকে, যে আমি চাই মমতা ব্যানার্জি দাঁড়াক আমার বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় শোনা যাচ্ছিল উনি নাকি সিট চেঞ্জ করবেন। আমি চাইছি দাঁড়াক মমতা ব্যানার্জি আমার বিরুদ্ধে, এটা চাইছি মনে প্রাণে। আপনি শিওর হারাবেন? আমি আপনাকে কি বলছি, আমি চাই তো। বাবারে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কতজন হারাতে চাইছেন, আমি তো এটাই অবাক হচ্ছে। শুভেন্দু অধিকারী বলছেন, ওখানে আরো অনেক নেতা বলছেন, এখানে নওশাদ সিদ্দিকী বলছেন, ভয়ঙ্কর ব্যাপার। এতটুকু শুধু কথা বলি, আম গাছে যখন নতুন মুকুল আসে না, আম ভর্তি থাকে মুকুলে, কিন্তু আম সব মুকুলে হয় না। শাসক দলে অ্যাডভান্টেজ নিয়ে এই পরিষেবা সেই পরিষেবা এইসব গল্প শুনিয়ে, নাহলে এ করবো সে করবো, কাজ বন্ধ করে দেবো, মিটিং মিছিলে লোক ভরপুর দেখানো যায়, কিন্তু ভোটটা আসবে না। চুপ করে শুনছি আপনার কথা। এই বয়স থেকে রাজনীতি বুঝে যাচ্ছে। নতুন এসছে আমাদের এখানে। হ্যাঁ, কত বছর বয়স হলো জানি না, কদিন হবে। কিছু নাম টাম দেওয়া হয়েছে? না, এখন নাম দেওয়া হয়নি, নামহীন থাকবে এটা। এটা কি ভোটের পরে নামকরণ হবে? হ্যাঁ, নাম গোত্রহীন থাকবে। যাক, নির্বাচন আর মাত্র কয়েক দিন বাকি, হয়তো ঘোষণা হতে। এক্ষেত্রে দাঁড়িয়ে থ্যাংক ইউ ভেরি মাচ। এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা জানি না ভবিষ্যৎ কি হবে, তৃণমূল কংগ্রেস থাকবে না যাবে, বিজেপি আসবে না যাবে, বা আইএসএফ আসবে না যাবে, তবে পলিটিক্যাল লড়াই এবারে ভয়ঙ্কর হবে, কারণ নওশাদ সিদ্দিকী একটা ছোট্ট শেষে একটা তীর ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। আসুন ভাঙড়ে খেলা হবে, দেখা হবে। যাই হোক, দেখা যাক খেলা হয় কিনা। তবে নওশাদ সিদ্দিকী কোন পথে এগোচ্ছেন আমাদের অবশ্যই নজর থাকবে। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি, অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন কাছেন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।